আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং পড়াশোনার ভিতরে আছো। তো আমরা কিন্তু জানার জন্য শিখতেছি এবং শেখার জন্যই কিন্তু ক্লাসগুলো করতেছি। তো রসায়নের যেই আমরা পর্যায় সারণীর ধারাবাহিক যেই লেকচারগুলো দেখতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমি পর্যায় সারণীর 2 নম্বর পর্ব বা দ্বিতীয় লেকচার নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের যে বিষয়গুলো পর্যায় সারণীর আমি আলোচনা করব, যেই টপিকগুলো, সেই মেইন টপিকগুলো হচ্ছে, আমি দেখো বাম পাশে তোমাদের জন্য লিখে রেখেছি যে পর্যায় সারণীর মূল ভিত্তি কী আর পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম কীগুলো আজকে আমি দেখব। আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, এটা আমরা আলোচনা করব ডিটেলস আজকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পুরো ক্লাসটা আমার সাথে থাকবে এবং পুরো ক্লাসটাই A to Z তোমরা বোঝার চেষ্টা করবে এবং দেখবে। তো আশা করি পুরোটাই যদি না টেনে তোমরা দেখো, তাহলে কিন্তু যে 3টা টপিক আমি আলোচনা করব, আশা করি তোমরা এমনভাবে বুঝতে পারবে যে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা পেয়ে যাবে একটা। তো চলো শুরু করি যে পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি। আমি তোমাদের জন্য বোর্ডে দেখো একটা পর্যায় সারণীর একটা চিত্র এঁকে রেখেছি। এক কথায় আধুনিক যে পর্যায় সারণী আছে, 1 নম্বর গ্রুপ থেকে টোটাল এখানে 18টা গ্রুপ আছে আর 7টা পর্যায় আছে, আর নিচে 2টি সিরিজ আছে, ল্যান্টানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। তো এখানে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি। তোমরা কি বলতে পারবা যে পর্যায় সারণীর যে 118টা মৌল আছে, এই 118টা মৌলের ভিতরে আমি যে কোনো একটা মৌল যদি নিয়ে বলি যে এই মৌলটা পর্যায় সারণী কোথায় অবস্থিত, এটা কি বলতে পারবা? আশা করি অবশ্যই বলতে পারবা, কারণ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তো ইলেকট্রন বিন্যাস আমরা যদি পারি সঠিকভাবে, তাহলে কিন্তু পর্যায় সারণীতে আমরা ওই মৌলটার অবস্থান সঠিকভাবে কিন্তু নির্ণয় করতে পারবো। আর একটা বিষয় তোমরা চিন্তা করে দেখো তো, যে যদি যে কোনো একটা মৌলের তোমরা অবস্থান নির্ণয় করতে পারো, তাহলে সেই মৌল সম্পর্কে সকল প্রকার ভৌত ও রাসায়নিক যে ধর্ম তাদের আছে, সেই মৌলের তোমরা কি জানতে পারবে? অবশ্যই পারবে। যেমন আমি তোমাদের একটু উদাহরণ দিই, যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম আমাদের আছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 আর 3s1, তাহলে এই ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু আমরা সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো। তার মানে সর্বোচ্চ যেই পর্যায়ে কক্ষপথে ইলেকট্রন পৌঁছেছে, সেই কক্ষপথটা কিন্তু পর্যায় সংখ্যা। তার মানে পর্যায় সংখ্যা হচ্ছে 3। আর আমরা পড়ে এসেছিলাম যে নিয়ম, গ্রুপ নির্ণয়ে 3টে নিয়ম, এস, এসপি আর হচ্ছে ডিএস। এখানে কিন্তু সর্ববস্তু ইলেকট্রনটি এস অরবিটালে আছে। তার মানে এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সর্বশেষ এস অরবিটালে, সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার মানে কিন্তু গ্রুপ সংখ্যা হয় হচ্ছে 1। গ্রুপ সংখ্যা হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 3 নম্বর পর্যায়ে আর 1 নম্বর গ্রুপে সোডিয়ামটা অবস্থিত। দেখো 3 নম্বর পর্যায়ে 1 2 3, এদিকে হচ্ছে 3 নম্বর পর্যায়ে আর 1 নম্বর গ্রুপে কিন্তু সোডিয়ামটা অবস্থিত। তাহলে যেহেতু সোডিয়াম 1 নম্বর গ্রুপে আছে, তাহলে 1 নম্বর গ্রুপের যদি আমরা বৈশিষ্ট্য জানতে পারি যে 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তাদের বৈশিষ্ট্য কেমন বা তাদের কি নামে ডাকা হয়, আমরা এর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে 1 নম্বর গ্রুপকে কি নামে ডাকা হয়। তার আগে তোমাদের একটু বলে দিই, 1 নম্বর গ্রুপটা হচ্ছে তীব্র ক্ষার ধাতু। তাহলে তীব্র ক্ষার ধাতু সম্পর্কে কিন্তু আমাদের সঠিক ধারণা হয়ে যাবে যদি এটা ইলেকট্রন বিন্যাস করতে পারি আর অবস্থান নির্ণয় করতে পারি। না বুঝার কিছুই নাই। একই রকমভাবে আমরা যদি আরেকটি মৌলের অবস্থান নির্ণয় করি, দেখো ক্লোরিন Cl, আমরা জানি ইলেকট্রন আছে 17টা। তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা এভাবে পাবো, দেখো যে 1s2 2s2 2p6 3s2 3p। তো আমাদের ইলেকট্রন আছে টোটাল 17টা, আমাদের গেছে 6 7 8 9 10 11 12, আর থাকবে হচ্ছে 5টা। তো দেখো
এটার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা অবস্থান কিভাবে নির্ণয় করতে পারি? সর্বোচ্চ ইলেকট্রন সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে 3, তার মানে 3 নম্বর পর্যায়ে আমরা পেলাম। আর এস আর পি আছে, তার মানে কি হবে, এস পি এর যে ইলেকট্রনগুলো আছে সেই দুটো ইলেকট্রন আমরা যোগ করব, যোগ করে এক্সট্রা কি করব 10 যোগ করব। তো 5 আর 2 7, তার সাথে 10 যোগ করলে হবে 17। তার মানে 17 নম্বর গ্রুপে দেখো এখানে আছে, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। কি আছে? ক্লোরিন কিন্তু 17 নম্বর গ্রুপে আছে এবং 1 2 3 নম্বর পর্যায়ে কিন্তু আছে। তো এই 3 নম্বর পর্যায়ের আর 17 নম্বর গ্রুপের যে মৌলটি ক্লোরিন, সেই ক্লোরিন কিন্তু হ্যালোজেন। তো হ্যালোজেন আমরা জানি কার সাথে কি বিক্রিয়া করে, এটা একটা হ্যালোজেন গ্রুপ। তাহলে আমরা যখন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যখন অবস্থান নির্ণয় করতে পারলাম, তখন কিন্তু এই মৌল সম্পর্কে আমাদের সঠিক ধারণা কিন্তু একটা পেয়ে যেতে পারি বা পেয়ে গেলাম। সেটা হচ্ছে ভৌত ধর্ম আর হচ্ছে রাসায়নিক ধর্ম। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তার মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই কিন্তু আমরা পর্যায় সারণী যে 118টা মৌল আছে, 118টা মৌল সম্পর্কে কিন্তু সঠিকভাবে ধারণা আমরা পেতে পারি। এজন্য পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় ইলেকট্রন বিন্যাসকে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 2 নম্বর টপিকে, যেটা হচ্ছে আমাদের এটা শেষ হলো। আর 2 নম্বর টপিকটা হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পর্যায় সারণীর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখব। তো দেখো এখানে 1 নম্বর যে ব্যতিক্রম সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন কোথায় আছে দেখো তো, 1 নম্বর গ্রুপে আছে না, এবং হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1। তাহলে হাইড্রোজেন যে 1-এ রাখা হয়েছে, এখানে ব্যতিক্রম আবার কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন কিন্তু তার হচ্ছে অধাতু, হাইড্রোজেনটা অধাতুর মতো আচরণ করে। তাহলে হাইড্রোজেন কিন্তু আমাদের অধাতু কোথায় ছিল, এখানে কিন্তু 17তে অবস্থান দেওয়ার কথা দরকার ছিল, বা অধাতু যেগুলো আছে সেদিকে কিন্তু হাইড্রোজেন অবস্থান থাকার কথা ছিল, কিন্তু থাকে নাই। কারণ কি? কারণ হচ্ছে হাইড্রোজেনের আমরা জানি হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, তাহলে আমাদের কিন্তু হয় 1H1। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতেছি ইলেকট্রন বিন্যাসের নিয়মে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও সেটা ক্ষার ধাতুর সাথে অবস্থান কেন হয়েছে? কারণ ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে হাইড্রোজেন 1 নম্বর গ্রুপ এবং 1 নম্বর পর্যায়ে অবস্থিত। এরপরে আমরা আরো কিছু দেখব যে হাইড্রোজেনকে কেন ক্ষার ধাতুর সাথে অবস্থান দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী টপিকে বা ক্লাসে। তো আজকে আমরা এতটুকু দেখলাম যে হাইড্রোজেন ব্যতিক্রম কি। এটা হচ্ছে 1 নম্বর আমরা যে দেখলাম সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, মানে হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। তো হাইড্রোজেনের কিন্তু আমাদের বললামই সেটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে অধাতু, কিন্তু ক্ষার ধাতুর সাথে আমাদের অবস্থান দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আর ইলেকট্রন বিন্যাস থেকে দেখি হাইড্রোজেন 1 নম্বর পর্যায়ে এবং 1 নম্বর গ্রুপে অবস্থিত। এটা একটি ব্যতিক্রম। একই রকম ভাবে আজ আরেকটা দেখবো আমরা। এখানে আরেকটা মৌল আছে দেখো, হিলিয়াম। হিলিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা 2। তোমরা অবশ্যই জানো যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় দেখো তো, যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পেতে পারি 2, তার মানে হচ্ছে 1s2। তো 1s2 মানে এটা কিন্তু 1 নম্বর পর্যায়ে এবং 2 নম্বর গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। কারণটা কি? কারণ অবশ্যই আছে। কারণ আমরা নিষ্ক্রিয় যেই একটা গ্রুপ পেয়েছি, 0 গ্রুপ বা 18 গ্রুপ, যে 7টা মৌল আছে, এই 7টা মৌলই কিন্তু ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ যে কক্ষপথ আছে সেটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, যার কারণে সেটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা আলাদা একটা সারি পেয়েছি, বা হচ্ছে 18 নম্বর গ্রুপ পেয়েছি, নিষ্ক্রিয় গ্রুপ। তো এখানে হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে দেওয়া এই জন্যই গেল না, কারণ হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। যদি আমরা 2 নম্বরে দিতাম তাহলে মৃৎক্ষার ধাতুর সাথে কিন্তু সেটা মিক্সড হয়ে যেত, তাহলে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু সমস্যা হতো, পরবর্তীতে আরো বিশৃঙ্খলা দেখা দিত। যার কারণে হিলিয়ামকে কিন্তু গ্রুপ 2-এ না রেখে গ্রুপ 18-তে রাখা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে। নিষ্ক্রিয় গ্যাসের যে বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু তাকে ওখানে রাখা হয়েছে কোথায়, 18 নম্বর গ্রুপে। তো এটি একটু ব্যতিক্রম যে আমরা পেলাম হচ্ছে হিলিয়ামের অবস্থান, হিলিয়ামের অবস্থান। লাস্ট যে পর্যায় সারণীর ব্যতিক্রম আমরা দেখতে পাই সেটি হচ্ছে দেখো, মূল পর্যায় সারণীর নিচে আমরা 2টি সারি লিখে রেখেছি। তো
তো দুটি সারির একটি নাম আমরা এখানে দেখো লিখে রেখেছি ল্যান্থানাইড সারি মৌল, আর অ্যাক্টিনাইড সারির মৌল। আসলে কি দেখো, এখানে যেই কটা মৌল আছে, এই মৌল কটা যে পর্যায় সংখ্যা 6 এবং পর্যায় সংখ্যা 7, এই দুটি পর্যায়ের 1, 2, 3 নম্বর যে গ্রুপটা আছে, সেই 3 নম্বর গ্রুপে দেখো 57 থেকে 71 পর্যন্ত মৌলর যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য একই রকম, কিন্তু পর্যায় সারণী যেই বৈশিষ্ট্য বলা হয়েছে, প্রত্যেকটা ঘরে স্থানে একটি করে মাত্র কি থাকবে, মৌল থাকবে। কিন্তু এই কটা মৌলের বৈশিষ্ট্য এই 57 থেকে 71 পর্যন্ত এই মৌল কটার বৈশিষ্ট্য একই রকম, যার কারণে একটা ঘরে কিন্তু এতগুলো মৌলর অবস্থান দেওয়া সম্ভব না। যার কারণে এই মৌলগুলো আমরা একটা সিরিজ নামে রাখছি, ল্যান্থানাইড সিরিজ। এই ল্যান্থানাইডের নাম অনুসারে কিন্তু ল্যান্থানাইড সিরিজের নাম দেওয়া হয়েছে। একই রকম ভাবে 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে 89 থেকে 103 পর্যন্ত মৌল একই রকম, তাদের বৈশিষ্ট্য একই রকম, যার কারণে এই অ্যাক্টিনাইড এই মৌলের নাম অনুসারে পুরো সিরিজটাকে নাম দেওয়া হয়েছে অ্যাক্টিনাইড সিরিজ। এটি কিন্তু একটি ব্যতিক্রম, কারণ মূল পর্যায় সারণীর নিচে কিন্তু দুটি আলাদা সারি তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা 3 নম্বর পেলাম, সেটা হচ্ছে ল্যান্থা আর হচ্ছে অ্যাক্টিনাইড সারি। এই তিনটা হচ্ছে পর্যায় সারণীর যে আমরা পড়েছি 118টা মৌল, 118টা মৌলের বৈশিষ্ট্যের ইলেকট্রন বিন্যাস বা অন্যান্য বৈশিষ্ট্য থেকে এটা একটু ব্যতিক্রম দেখা যায়। সেটা হচ্ছে আমরা 3টি পেলাম। একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, 2 নম্বর হচ্ছে হিলিয়ামের অবস্থান, আর 3 নম্বর হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে যে অ্যাক্টিনাইড আর ল্যান্থানাইডের সারি আছে মৌলসমূহের। এই 3টি হচ্ছে ব্যতিক্রম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ব্যতিক্রমগুলো বুঝতে পেরেছো। এখন আমি যে চলে যাব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো একটু চলো দেখা যাক মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আমরা একটু আলোচনা করি। তো এখানে আমরা অ্যাক্টিনাইড আর ল্যান্থানাইড সিরিজটা একটু মুছে দিলাম। দেখো, ফার্স্ট অফ অল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে কি কি আমরা আলোচনা করব সেটা আমরা একটু বলি। প্রথমে আলোচনা করব ধাতু ধর্ম, তারপর আলোচনা করব অধাতব ধর্ম, মানে অধাতু ধর্ম। ধাতু ধর্ম আর অধাতু ধর্ম, এই দুটো আমরা ফার্স্ট আলোচনা করি। তো দেখো, ধাতু কাদেরকে বলে? সাধারণত কিন্তু আমরা ছোট থেকে পড়ে এসেছি যে ধাতু কিন্তু যাদের আওয়াজ করলে টং টং শব্দ হয়, এছাড়া চকচক করে, আবার কি হয়, বিদ্যুৎ পরিবহন করে, এটা কিন্তু সাধারণত ধাতু আমরা দেখে এসেছি বা পড়ে এসেছি। আসলে বাস্তবে এগুলো কিন্তু চকচক করে বেশিরভাগ, তারপর হচ্ছে শব্দ করে টং টং শব্দ হয়। এছাড়া আমরা একটা শর্ত দিয়ে আমরা দেখতে পারি আসলে ধাতু না অধাতু, এবং সেটা কোন ধরনের ধাতু, তীব্র না মৃত। তো দেখো, যে সকল মৌল এই পর্যায় সারণীর 118টা মৌলের ভিতরে যে সকল মৌল খুব সহজেই ইলেকট্রন বিন্যাস থেকে অথবা খুব সহজেই একটি ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হতে পারে, তারাই সাধারণত ধাতু। আবার বলতেছি, যে সকল মৌল ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় তাদেরকেই ধাতু বলে। আর এই যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে ধর্ম, এটাকেই কিন্তু বলা হয় ধাতব ধর্ম। তার মানে ইলেকট্রন ছাড়বে কারা? তো আমরা ইলেকট্রন এর আগে থেকে কিন্তু দেখে এসেছিলাম যে ইলেকট্রন বিন্যাসের এই 1 নম্বর যে গ্রুপটা আছে, 1 নম্বর গ্রুপটা কিন্তু প্রত্যেকেই একটি করে ইলেকট্রন ছেড়ে দিবে, কারণ এটা কিন্তু এস অরবিটালে ইলেকট্রন আছে প্রত্যেকটাই। আবার এই যে 2 নম্বর যে গ্রুপ, এই 2 নম্বরটাও কিন্তু একটি করে ইলেকট্রন, 2টি করে ইলেকট্রন ছেড়ে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু এই 2 নম্বরও কিন্তু হচ্ছে বাইরের স্তরে 2টি ইলেকট্রন আছে, এরাও কিন্তু ধাতু, ক্ষার। তো এখন একটা বিষয় চিন্তা করো, এখানে যেই 1 নম্বরের যেই মৌলগুলো আছে, সেই মৌলগুলো 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলো আমরা জানলাম ধাতু, ক্ষার ধাতু, তীব্র ক্ষার ধাতু। তো এই তীব্র ক্ষার ধাতুর ভিতরে যদি আমরা ধাতু ধর্ম হিসাব করি, তাহলে আমাদের দেখতে হবে
একটা যেহেতু পর্যায়বৃত্ত ধর্ম আমরা নির্ণয় করতেছি, তাহলে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে আসলে ধাতু ধর্ম বৃদ্ধি পায় না অধাতু ধর্ম বৃদ্ধি পায়, সেটা আমরা একটু দেখব। তো দেখো, বাম থেকে ডানে গেলে কি হয়, এই পাশের যেই গ্রুপ 1 আর 2 আছে এগুলো কিন্তু ধাতু, তাহলে আস্তে আস্তে আমরা যদি ডান দিকে যেতে থাকি বাম থেকে ডানে, তো ধাতু ধর্ম কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে। আবার এই দিকে যখন চলে আসবে তখন কিন্তু অধাতু ধর্ম আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সম্পূর্ণই অধাতু হবে। আবার বলতেছি, যেহেতু আমাদের প্রথম এই দুটো হচ্ছে তীব্র, সবচেয়ে মারাত্মক ধাতু হচ্ছে গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, এগুলো কিছু কিছু ধাতু আছে আস্তে আস্তে আমরা এদিকে অধাতুতে পাড়া দিলাম, এই পুরোটাই হচ্ছে অধাতু হয়ে গেল। তাহলে কিন্তু বাম থেকে ডানে গেলে কিন্তু আমাদের কি হয় বলতো, ধাতু ধর্ম হ্রাস পায়, আস্তে আস্তে অধাতুর দিকে যায়। তাহলে বাম থেকে ডানে গেলে ধাতু ধর্ম হ্রাস পায়, আবার ডান থেকে যদি বামের দিকে আসি তাহলে কিন্তু ধাতু ধর্ম বৃদ্ধি পায়। তো আমরা এরপরে যখন পরশানের বিশেষ নাম এগুলো দেখব, তখন ক্ষার ধাতু কেন ক্ষার ধাতু নাম দেওয়া হয়েছে, মৃৎ ক্ষার ধাতু কেন, সেটা দেখব। তো আজকে আমরা যে দেখতেছি সেটা কিন্তু 1 নম্বর প্রশ্ন দেখলাম হচ্ছে ধাতব ধর্ম, ধাতব ধর্ম বা ধাতব ধর্ম বা মেটাল, আমরা বলতে পারি হচ্ছে মেটাল প্রপার্টিস মানে ধর্ম। সেই ক্ষেত্রে দেখো, এখানে আমরা দেখলাম বাম থেকে ডানে গেলে ধাতু ধর্ম হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে ধাতু ধর্ম হ্রাস পায়। আবার একই রকম যদি আমরা ডান থেকে বামে আসি, ডান থেকে বামে গেলে ধাতু ধর্ম বৃদ্ধি পায়, ধাতু ধর্ম বৃদ্ধি পায়। তো এটা আমাদের গেল বাম থেকে ডানে। আরেকটা বিষয় আমরা দেখব একটু পরে, যে মৌলসমূহের যেই সাইজ, অ্যাটমিক সাইজ বা অ্যাটম অফ সাইজ, মানে মৌলের যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ আছে সেটা দেখব। তো আমরা বাম থেকে ডানে যদি যাই তাহলে পারমাণবিক আকার আস্তে আস্তে কিন্তু হ্রাস পায়। তাহলে পারমাণবিক আকার যদি হ্রাস পায় তাহলে কিন্তু ধাতু ধর্ম হ্রাস পায়। আবার পারমাণবিক আকার যখন এদিকে আসলে বৃদ্ধি পায় তখন কিন্তু ধাতু ধর্ম আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটাও কিন্তু আমরা এভাবেও বলতে পারি। তো আমরা যেটা মেন মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে বাম থেকে আস্তে আস্তে যদি ডানে যায় তাহলে ধাতু ধর্ম হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে অধাতু হয়ে যাচ্ছে। আবার ডান থেকে যখন বামে আসছি অধাতু ধর্ম হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে ধাতু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ধাতব ধর্ম। তো একই রকম ভাবে যদি আমাদের কয়েকটি মৌল দিয়ে দেয়, যে দেখো আমার যদি এখানে ক্যালসিয়াম অথবা আমরা যদি সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন আর হচ্ছে নাইট্রোজেন, এই কটা মৌল যদি আমরা নিই তাহলে ধাতু ধর্ম এটা যদি ক্রম ব্যাখ্যা করি তাহলে সবচেয়ে ধাতু ধর্ম বেশি কার? সোডিয়াম, কারণ বাম পাশে ম্যাগনেসিয়াম। তার মানে আমরা কিন্তু এই জিনিসটা দিয়ে ব্যাখ্যা করতে পারি যে এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়াম ধাতু, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর আস্তে আস্তে কমতে কমতে এই পর্যন্ত কিন্তু চলে আসতেছে। তার মানে আস্তে আস্তে যাইতে যাইতে কিন্তু অধাতু হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে ধাতু ধর্মের ক্রম, বাম থেকে ডানে গেলে আমাদের ধাতু ধর্ম আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নন মেটালিক প্রপার্টিস, মানে হচ্ছে অধাতব ধর্ম। তো অধাতব ধর্ম যদি আমরা দেখি, যে অধাতব ধর্ম, আমরা কিন্তু 3 নম্বরটা দেখছি যে পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম। তো অধাতব ধর্ম আবার কি? তাহলে অধাতু আমরা যেমন ধাতু দেখলাম ইলেকট্রন ছেড়ে দিয়ে যারা দেয় তাদের যে ধর্ম দেওয়া, এটা কিন্তু ধাতব ধর্ম। আর অধাতুকের ভিতরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হওয়ার যে ধর্ম, এটা হচ্ছে অধাতব ধর্ম, মানে তাদেরকে আমরা অধাতব বলবো। তাহলে ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করার সবচেয়ে প্রবণতা কার বেশি? গ্রুপ 17 কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি। কারণ কি দেখো, গ্রুপ 17তে প্রথমে আছে দেখো ফ্লোরিন, যাদের প্রোটন সংখ্যা আছে 9। তো আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 কয়টা হলো? 10টা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কেন দেব 2p হচ্ছে 1। তাহলে
এই যে 2 নম্বর যে স্তর, 2 নম্বর স্তরে তার ইলেকট্রন কয়টা আছে দেখো তো। 2 নম্বর স্তরে কিন্তু ইলেকট্রন আছে আমাদের 2 আর হচ্ছে 5, কয়টা হলো 7টা। তাহলে বাইরের স্তরে ইলেকট্রন করতে হলে তার আরেকটা ইলেকট্রন কিন্তু প্রয়োজন হয়, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু এখানে 6 হয়ে গেলে কিন্তু কার মতো হয়, 10-এর মতো হয়, নিয়নের মতো আকৃতি ধারণ করতে পারে। তাহলে তার বাইরের স্তরে কিন্তু একটা ইলেকট্রন দরকার। এই জন্য এই যে 17 নম্বর গ্রুপটা আছে প্রত্যেকেই খুব সহজেই একটি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে বা প্রবণতা বেশি বা ধর্ম আছে এই যে অধাতব ধর্ম। তাহলে আমরা দেখলাম 17 নম্বর যেদিকে আছে ডান পাশে, এই ডান পাশের মৌলগুলোর অধাতব ধর্মটা বেশি। আস্তে আস্তে যদি আমরা বাম দিকে আসি তাহলে কিন্তু অধাতব ধর্মটা হ্রাস পাবে, আবার যে গ্রুপ 1-2 দিকে চলে আসবো তখন কিন্তু আবার ধাতু হয়ে যাবে। তার মানে অধাতব ধর্ম আমাদের কোন দিক থেকে, ডান পাশ থেকে যদি বাম পাশে যায় তাহলে বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে, এবং বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে অধাতব ধর্ম ডান থেকে বামে গেলে হ্রাস পায়, আর বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে কিন্তু পাবে হচ্ছে বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে অধাতব ধর্ম। একরকম ভাবে যদি আমরা এখান থেকে কিছু মৌল নিই, যে ক্লোরিন, বা আমরা এই 4টা নিলাম, যে সিলিকন, ফসফরাস, সালফার আর হচ্ছে ক্লোরিন, 4টা। সবচেয়ে অধাতব ধর্ম বেশি কার বলো তো, বলতে পারবে? কারণ হচ্ছে সবচেয়ে ডান পাশে মৌলের অবস্থান কার, ক্লোরিনের। তাহলে ক্লোরিন কিন্তু এখানে অধাতব সবচেয়ে বেশি। তাহলে আমরা এই চিহ্নটা এদিক দিতে পারি, তারপরে দিতে পারি, তারপরে এটা। তার মানে সবচেয়ে ক্লোরিনের অধাতব ধর্ম কিন্তু বেশি, তারপরে সালফারের, তারপরে ফসফরাস, তারপরে কিন্তু আমাদের হচ্ছে সিলিকনের। তো এটা গেল হচ্ছে অধাতব ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি একটু হলেও ফিল করতে পারছো যে ধাতব ধর্ম কি আর অধাতব ধর্ম কি? এখন মনে হয় ক্লিয়ার যে ধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন ছাড়া যে ধর্ম সেটা ধাতব ধর্ম। এটা বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, ডান থেকে বামে আসলে বৃদ্ধি পায়। আর অধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার যে ধর্ম সেটা হচ্ছে অধাতব ধর্ম। এটা ডান থেকে বামে গেলে হ্রাস পায়, আবার বাম থেকে ডানে আসলে কিন্তু বৃদ্ধি পায়। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সবচেয়ে এই পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে ইম্পর্টেন্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আকার বা আকৃতি অথবা পারমাণবিক ব্যাসার্ধ। তো কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে বলতে সাইজ বলতে বোঝায় যে আমরা কোন পাশ থেকে কোন পাশে গেলে, বাম থেকে ডানে বা ডান থেকে বামে বা উপর থেকে নিচে গেলে পরমাণুর যেই মৌলের যে ইলেকট্রন বিন্যাস করলে যে আকৃতি ডায়াগ্রাম, এটা আস্তে ছোট হবে না বড় হবে, মানে পারমাণবিক ব্যাসার্ধটা ছোট না কম, এটা আমরা আলোচনা করব এখন। তো আমরা এখন আলোচনা করব সাইজ অফ অ্যাটম বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ আলোচনা করতে হলে দেখো পারমাণবিক ব্যাসার্ধ দুটি পদ্ধতিতে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে পর্যায় ভিত্তিক, এটা আমরা একটু আলোচনা করব। তো দেখো পর্যায় ভিত্তিক মানে আমরা জানি পর্যায় হয় বাম থেকে ডানে যেতে পারে, না হলে ডান থেকে বামে আসতে পারে। তাহলে এই পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আমরা যেই পর্যায় ভিত্তিক যেই আকার আকৃতির ব্যাখ্যাটা করব এখন, দেখো আমরা বাম থেকে যদি ডানে যাই তাহলে কি ঘটনা ঘটতে পারে, আর ডান থেকে বামে আসলে কি ঘটনা ঘটতে পারে। যদি আমরা দুটি মৌল নিয়ে ব্যাখ্যা করি সবচেয়ে ভালো তোমরা বুঝতে পারবে। যদি আমরা সাপোজ আমরা সোডিয়াম নিলাম, আর হচ্ছে ম্যাগনেসিয়াম নিলাম, আর নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম, এই তিনটার জন্য আমি ব্যাখ্যা করি। বাম থেকে কিন্তু ডানে যাচ্ছি আর ডান থেকে বামে, দুইটা দিয়ে একসাথে হয়ে যাবে। তো দেখো সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথম স্তরে সোডিয়ামে 2টি আছে, পরের স্তরে আছে হচ্ছে সোডিয়ামের 8টা, তাহলে বাইরের স্তরে থাকবে কয়টি? 1টি। এরপরে ম্যাগনেসিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম স্তরে 2টি আছে, পরের স্তরে আছে হচ্ছে 8টি, এবং তারপরের স্তরে কিন্তু আছে 2টি। আর অ্যালুমিনিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম স্তরে আছে 2টি, পরের স্তরে আছে হচ্ছে 8টি,
তারপরে স্তর আছে হচ্ছে 3টি। তো একটা বিষয় দেখো, এখানে আমি যে ইলেকট্রন বিন্যাসটা করছি জাস্ট সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। তোমরা কি দেখে একটু হলেও চিন্তা করতে পারতেছো যে আমি যে চিত্র 3টা আঁকিয়েছি সেই 3টা কে বড় কে ছোট আর সবচেয়ে ছোট? এখানে দেখে কিন্তু মনে হচ্ছে সোডিয়ামের আকৃতিটা একটু বেশি, তার থেকে ম্যাগনেসিয়ামের কম, তার থেকে কিন্তু অ্যালুমিনিয়ামের আরও কম। এটা আমি বোঝাইতে চেয়েছি। তো এখানে দেখো কেন এটা আস্তে আস্তে ছোট হয়ে গেল, এটাই কিন্তু পর্যায়ভিত্তিক ধর্ম আকার আকৃতির জন্য। তো কেন ছোট হয়ে গেল? আমরা কিন্তু জানি সোডিয়ামের মাঝখানে আছে 11টা প্লাস মানে নিউক্লিয়াসে, আর এখানে কিন্তু ম্যাগনেসিয়ামের আছে 12টা প্লাস, আর এখানে কিন্তু আছে 13টা প্লাস। তো এখানে যদি 11টা প্লাস আর বাইরের স্তরে দেখো ইলেকট্রন আছে মাত্র একটা, তো 11 এটা হচ্ছে মাইনাস, আর ভিতরে আছে 11টা প্লাস। তোমরা একটা বিষয় চিন্তা করো যে 11টা প্লাস তার সাথে আমাদের আকর্ষণ করবে হচ্ছে একটা মাইনাস, এর যে আকর্ষণ, আর এখানে আছে 12টা প্লাস আর হচ্ছে আছে 2টি মাইনাস, এর যে আকর্ষণ, আর এখানে আছে 13টা প্লাস আরও আছে 3টি মাইনাস, এর যে আকর্ষণ। কার আকর্ষণটা বেশি হতে পারে? তোমরা ইতিমধ্যে দেখে আসছো প্লাস মাইনাসে আকর্ষণ হয়। তো এখানে 11টা প্লাস একটা মাইনাস আকর্ষণ, 12টা প্লাস 2টা মাইনাস আকর্ষণ, 13টা প্লাস 3টা মাইনাস। কার আকর্ষণ বেশি হতে পারে? চিন্তা একটু মাথায় নিয়ে আসো। দেখো অবশ্যই কিন্তু 13টা প্লাস আর 3টা মাইনাস এটার ভিতরে আকর্ষণ একটু বেশি হবে অবশ্যই, কারণ প্লাসের সংখ্যা বেশি, মাইনাসের সংখ্যা বেশি, তার মানে আকর্ষণটা বেশি, বল বলবো না সরি, আকর্ষণটা কিন্তু বেশি। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বেশি হওয়ার কারণে চিন্তা করো যে বাইরের স্তরে আমাদের ইলেকট্রন আছে কিন্তু 3টা, বাইরের স্তরে ইলেকট্রন আছে 3টা। তাহলে কি ঘটনা ঘটলো? মাঝখানে যে প্লাস আছে হচ্ছে 13টা আর বাইরে যেই ইলেকট্রন আসছে 3টা, এটার ভিতর যে আকর্ষণ কারণে বেশি, বাইরের যেই কক্ষপথটা ছিল সেটা কিন্তু নিউক্লিয়াসের দিকে একটু সরে আসছে, কারণ নিউক্লিয়াস কিন্তু বাইরের স্তরকে কি করছে? আকর্ষণ করছে, যার কারণে কিন্তু এই বাইরের যেই স্তরটা আছে, কক্ষপথটা আছে, সেটা কিন্তু নিউক্লিয়াসের দিকে একটু চেপে গেছে। একই রকম ভাবে এখানে যে ম্যাগনেসিয়াম ছিল, ম্যাগনেসিয়ামের 12টা প্লাস আর বাইরে 2টি মাইনাস, এই আকর্ষণটা অ্যালুমিনিয়ামের তুলনায় কিন্তু কম, যার কারণে কিন্তু কি হয়েছে, এই যে স্তরটা কিন্তু এটা একটু কম চেপে আসছে। আরও এই বাম পাশে যদি আমরা আসি তাহলে সোডিয়ামের আছে 11টা প্লাস আর একটি মাত্র মাইনাস, তাহলে আকর্ষণটা কিন্তু আরও কম, যার কারণে এটার আকৃতিটা একটু বেশি আছে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সোডিয়ামের অ্যালুমিনিয়ামের আকৃতি সবচেয়ে এখানে ছোট, তার থেকে ম্যাগনেসিয়ামের বড়, তার থেকে কিন্তু সোডিয়ামের কিন্তু আরো বড় আকৃতি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে পর্যায় সারণীতে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে কিন্তু আকৃতি মানে আকার আকৃতি পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে হ্রাস পায়। একই রকম ভাবে ডান থেকে যদি বাম দিকে আসি তাহলে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দুটি তথ্য সঠিকভাবে পেলাম যে পর্যায় সারণীতে যে পারমাণবিক ব্যাসার্ধ আছে সেটা ডান থেকে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে আস্তে আস্তে হ্রাস পায় এবং পর্যায়ভিত্তিকভাবে, এবং ডান থেকে যখন বামে আসবো তখন কিন্তু আকৃতি বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে ডান থেকে বামে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ডান থেকে বামে বৃদ্ধি পাচ্ছে। আর আমরা লিখতে পারি বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। তাহলে এটা আমরা সঠিকভাবে পেলাম যে পর্যায়ভিত্তিকভাবে যদি আমরা পারমাণবিক ব্যাসার্ধ আলোচনা করি তাহলে বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আর ডান থেকে বাম দিকে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক পারমাণবিক ব্যাসার্ধ।
গ্রুপ ভিত্তিক। তো গ্রুপ ভিত্তিকে একেবারে সহজ, কারণ হচ্ছে গ্রুপে ইলেকট্রন বাড়ার সাথে সাথে কিন্তু একটি করে স্তর বাড়ে। দেখো আমরা যদি গ্রুপ ভিত্তিক একটু আলোচনা করে থাকি তাহলে তোমাদের সুবিধা হবে। গ্রুপ ভিত্তিক, দেখো যে আমরা মনে করো এই গ্রুপটা নিলাম, এখান থেকে এই গ্রুপটা, আচ্ছা ওটা বাদ দিলাম, আমরা এখান থেকে 3টা নিলাম, সেটাও বাদ দিলাম। সবচেয়ে সহজ যদি আমরা নিই হচ্ছে 1 নম্বর গ্রুপ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো আমরা 3টা মৌলের ক্ষেত্রে যদি দেখি যে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হলো আমাদের সোডিয়াম। তো যদি ইলেকট্রন বিন্যাস করি, যেহেতু হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম হচ্ছে 11, তো প্রথম হাইড্রোজেনের প্রথম একটা স্তরে 1টি ইলেকট্রন আছে, লিথিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, এখন একটা বাকি আছে, দিয়ে দিলাম। সোডিয়ামের প্রথম স্তরে 2টি আছে, পরের স্তরে 8টি আছে, এখনো কিন্তু একটা বাকি, পরের স্তরে কিন্তু দিয়ে দিলাম। দেখো তো সবচেয়ে বড় কে? পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের, কিন্তু কারণ সোডিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে যে গ্রুপ ভিত্তিক 1 নম্বর গ্রুপে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু দেখো 1 নম্বর পর্যায়ে 1টা, 2 নম্বর পর্যায়ে 2টা, 3 নম্বর পর্যায়ে 3টা কক্ষপথ, একই রকম ভাবে 4 নম্বর পর্যায়ে 4টি কক্ষপথ। তার মানে উপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু একটি করে কক্ষপথ বাড়ছে, যার কারণে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে গ্রুপ ভিত্তিকটা একেবারে সহজ, যে আমরা উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, নিচ থেকে উপরে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি যে উপর থেকে নিচে, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি। উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি, আর নিচ থেকে উপরে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পর্যায়ভিত্তিক যে ধর্মর ভিতরে আমরা দেখলাম পারমাণবিক ব্যাসার্ধ বা সাইজ অফ অ্যাটম, সেই সাইজ অফ অ্যাটমের ভিতরে আমরা কিন্তু ভালোভাবে বুঝলাম যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ডান থেকে বামে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, হ্রাস পায়। এটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম এবং গ্রুপ ভিত্তিক ধর্ম। আশা করি প্রশ্ন আসলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবা। তো এখানে কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সবচেয়ে কম, তারপর হচ্ছে আমাদের লিথিয়াম আছে এই 3টার ভিতরে, লিথিয়াম, আর লাস্ট সবচেয়ে বেশি পারমাণবিক ব্যাসার্ধ সেটা হচ্ছে সোডিয়াম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সেটা আমরা প্রথমে দেখব হচ্ছে আয়নীকরণ শক্তিটা কি। তো চলো দেখা যাক আয়নীকরণ শক্তি কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটা দেখব পর্যায়ভিত্তিক ধর্মের ভিতরে আয়নীকরণ শক্তি যেটা আছে। তো আয়নীকরণ শক্তিটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। তো গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে যদি আমরা একটি ইলেকট্রন সরিয়ে ফেলাই, তো আমরা জানি ইলেকট্রন ছাড়লে ধনাত্মক চার্জে বা ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এক মোল যদি ধনাত্মক আয়নে পরিণত হয় এবং পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আমি আবার বলছি, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর 1 মোল পরমাণু বা গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় 1 মোল পরমাণু হতে একটি ইলেকট্রন বা 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তিটাও কিন্তু একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত যেহেতু ধর্ম, তাহলে আমাদের দেখতে হবে যে বাম দিক থেকে বা কোন দিকে গেলে মৌলসমূহের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। তো আয়নীকরণ শক্তি যেহেতু ইলেকট্রন সরাতে হবে, তাহলে কিন্তু যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের কিন্তু আয়নীকরণ শক্তিটা বেশি থাকবে, মানে আয়নীকরণ শক্তিটা আমাদের বেশি প্রয়োজন হবে ইলেকট্রন সরাতে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের কিন্তু আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি। যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম
তাদের আয়নীকরণ শক্তি বেশি। আবার যাদের পারমাণবিক ব্যাসার্ধ বেশি তাদের কিন্তু আয়নীকরণ শক্তিটা কম। তো আমরা কয়টি মৌল নিয়ে একটু ব্যাখ্যা করে দেখি যে এখান থেকে যদি আমরা কয়টি মৌল নিই, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এবং সিলিকন, এই চারটা যে মৌল নিলাম, এই চারটা মৌলের ভিতরে আয়নীকরণ শক্তি কাদের বেশি কাদের কম হবে অলরেডি কিন্তু তোমরা জেনে ফেলছো। কারণ হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আমরা দেখে এসেছি, পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সবচেয়ে কম হচ্ছে সিলিকন, তারপরে একটু বড় হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে একটু বড় ম্যাগনেসিয়াম, তারপরে কিন্তু সোডিয়াম। তাহলে যেহেতু সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তার মানে কিন্তু সিলিকনের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি। তার মানে আমরা লিখতে পারি যে সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের, তারপরে কিন্তু সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে কম। একই রকমভাবে আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করতে পারি, পর্যায় ভিত্তিকও কিন্তু আলোচনা করতে পারলাম বা করলাম। তাহলে যদি আমাদের যেখান থেকে তিনটা মৌল দিয়ে দিক না কেন, যদি বলে আয়নীকরণ শক্তি বা চারটা মৌল দিয়ে দিক না কেন, আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে বলতে পারে, ক্রম ব্যাখ্যা করতে বলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব কাদের পারমাণবিক ব্যাসার্ধ কম, যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের আয়নীকরণ শক্তিটা বেশি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিটাও এক মোল গ্যাসের জন্য, তো এক মোল গ্যাসের জন্য মানে এক মোল গ্যাসীয় পরমাণু, এক মোল গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি, মানে ইলেকট্রনের প্রতি যার আসক্তিটা বেশি। তার মানে গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণুতে যদি আমরা একটি ইলেকট্রন প্রবেশ করাই তাহলে কি হবে, তাহলে কিন্তু সেই পরমাণুটা কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হবে। তার মানে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে একটি ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে যদি এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করা যায় তাহলে যে পরিমাণ শক্তি বের হবে, নির্গত হবে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো আমরা একটু দেখব, যেহেতু ইলেকট্রন আসক্তিটা পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মেও একই রকম আগে যেটা দেখলাম, যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের ইলেকট্রন আসক্তি বেশি, যাদের পারমাণবিক ব্যাসার্ধ বেশি তাদের ইলেকট্রন আসক্তিটা কম। তার মানে আমরা কিন্তু ওই একই ব্যাখ্যা দিতে পারি, যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি বেশি। আবার যাদের পারমাণবিক ব্যাসার্ধ বেশি বা বড় তাদের ইলেকট্রন আসক্তি কম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কয়েকটি মৌল নিয়ে একটু দেখি। যে আমরা যদি এখান থেকে দেখো যে পটাশিয়াম নিই, পটাশিয়াম, তারপর হচ্ছে আমরা কে নিলাম, Ca নিলাম, Hc নিলাম, আরেকটা নিলাম মনে করো যে ওই বরাবর আমরা নিলাম মনে করো যে হচ্ছে ব্রোমিন। কি নিলাম? ব্রোমিন। তাহলে এই যে আমরা এখানে 3 নম্বর পর্যায়ে কয়েকটি মৌল নিয়েছি, 4টি মৌল নিয়েছি, এই 4টি মৌলের ভিতরে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার জানো? অবশ্যই আমরা শিখে আসলাম পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কম হচ্ছে ব্রোমিনের। তার মানে সবচেয়ে একই পর্যায়ে সবচেয়ে ডানে আছে যে তার পারমাণবিক ব্যাসার্ধ কম। তার মানে পারমাণবিক ব্যাসার্ধ কম মানে হচ্ছে এর কিন্তু ইলেকট্রন আসক্তিটা বেশি। তার মানে ইলেকট্রন প্রবেশ করাতে কিন্তু তার কি হবে, শক্তিটা বেশি নির্গত হবে। তার মানে এটার জন্য আমরা কিন্তু লিখতে পারি যে বোরনের Br এর ব্রোমিনের পারমাণবিক ব্যাসার্ধ আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপরে Hc এর, তারপরে হচ্ছে ক্যালসিয়াম Ca এর, তারপর হচ্ছে K পটাশিয়ামের। তো এটা গেল আমাদের
ইলেকট্রন আসক্তি, যে এক গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে যদি ঋণাত্মক আয়নে পরিণত করি তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটাও একই রকম, আমাদের যে কোনো 4-5টি মৌল দেওয়া থাকলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব, যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম আছে তাদের আমরা বলবো ইলেকট্রন আসক্তিটা বেশি। এখন আমরা যে লাস্ট যে পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটাও তোমরা অধ্যায় 5-এ দেখতে পারবা তড়িৎ ঋণাত্মকতা, যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তার মানে সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হয়, ওই ইলেকট্রনগুলো শেয়ারকৃত ইলেকট্রন কেউ একটু বেশি নিজের দিকে ব্যবহার করে, কেউ একটু কম করে। যে বেশি ব্যবহার করে তার কিন্তু ইলেকট্রন আসক্তিটা বেশি। তো আমরা সংজ্ঞায় বলে দিতে পারি যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা তাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। যদি আমরা একটা পর্যায় নির্ণয় করি, যে পর্যায়ে যদি আমরা 3টা আলোচনা করি, দেখো পর্যায় 3, এই পর্যায় 3তে যদি আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি ক্লোরিন পর্যন্ত যায়, পর্যায় 3 হচ্ছে আমাদের সোডিয়াম। তো সোডিয়ামের যদি আমি একটু মিস্টেক করে ফেলেছি, এটা আমাদের ক্লাস কিন্তু 9-10 আর সাবজেক্ট কিন্তু আমাদের কেমিস্ট্রি পড়তেছি আমরা অলরেডি, আর চ্যাপ্টার আমরা পড়তেছি 4। সরি ফর মাই মিস্টেক, হেডলাইন লিখতে একটু ভুলে গেছি। এখন দেখো যে 3 নম্বর পর্যায়ে আমাদের আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি এই পর্যন্ত, যে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এই কটা মৌলের ভিতরে আমরা সোডিয়াম আর ক্লোরিনের সাথে যদি কল্পনা করি যে ফার্স্ট এবং লাস্ট কার আয়নীকরণ তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো যাদের পারমাণবিক ব্যাসার্ধটা কম, ছোট, তাদের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, মানে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি। সেই ক্ষেত্রে কিন্তু পর্যায় 3-এর ক্ষেত্রে কিন্তু সোডিয়ামের চেয়ে ক্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে ক্লোরিনের বেশি। তো এটাও একই রকম, যে বাম থেকে আমরা ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, তার মানে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটাও বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে 3টা টপিক এখন আমরা দেখলাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে 100% অ্যান্সার করতে পারবে। এবং পরবর্তী যে ক্লাসগুলো আছে ইন্টারমিডিয়েট, এরপরে যারা অনার্স কেমিস্ট্রিতে করবা তাদের কিন্তু এই বেসিক জ্ঞানগুলো কিন্তু বেশি বেশি কাজে দিবে, ভালোভাবে কাজে দিবে, যদি তোমরা এখান থেকে কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে পারো যে আয়নীকরণ শক্তি কি, ইলেকট্রন আসক্তি কি, তড়িৎ ঋণাত্মকতা আসলে কি। এরপরেও যদি তোমরা যে টেস্ট পেপার সলভ করবে, টেস্ট পেপার সলভ করতে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যে কোনো ধরনের সমস্যা আমি ওই সমস্যাগুলো সমাধান তোমাদের করিয়ে তারপরে পরবর্তী ক্লাসে যাব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এতটুকু দেখলাম পর্যায় সারণীর, যে হচ্ছে পর্যায়ে মূল ভিত্তি কি ছিল, আর হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম কয়েকটি বিষয় ছিল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখলাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আশা করি 3টা টপিকই সঠিকভাবে বুঝতে পেরেছো। আর যেহেতু এখান থেকে কিছু হলো শিখতে পারতেছো, তাহলে আমার চ্যানেলটাকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের বেশি বেশি শেয়ার করতে হবে, বন্ধুদের মাঝে পৌঁছে দিতে হবে এবং নিজেদের সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা অন করতে হবে। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই এখনই করে বেল আইকনটা অন করে নাও, কারণ পরবর্তী ক্লাসে আমি আরও ইম্পর্টেন্ট যেই পর্যায়ের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যখন আপলোড দিব যেন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, একটি ভালো কাজ করবে দৈনিক অন্তত হলো। আসসালামু আলাইকুম।